শহর কখন বৃদ্ধ হলো, বুকের ভিতর গল্প জমে পাথর কুচি, ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ মুছি। কেউ এগুলো অনেকটা পথ, কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে, মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মফস্বলের কথকতার পয়ার লিখে। নমস্কার। আজকে মুদ্রার আড্ডায় দুজন বিশিষ্ট অতিথি আছেন, একজন কাজল মিত্র আর একজন প্রীতম ভট্টাচার্য। কাজল মিত্র এবং প্রীতম ভট্টাচার্য দুজনের পরিচয় আপনারা ধীরে ধীরে পাবেন, তবে প্রথমে একটু সূত্রপাত আমি করে দিই। দুজনেই প্রায় সমবয়সী এবং এই দুজনেই কবিতা বলেন এবং তাদের অজস্র ছাত্রছাত্রী নদিয়া জেলা জুড়ে ছড়িয়ে আছে। এবং কৃষ্ণনগর বা তৎসংলগ্ন অঞ্চলে যে কবিতার যে একটা কবিতা পড়ার যে একটা চল, সেটা প্রথম আমার মনে হয়েছে বা আমাদের অনেকেরই মত, সেটা এই দুজনের হাত ধরেই শুরু হয়েছিল। আরো দু একজন নিশ্চয়ই আছেন, কিন্তু এই দুজনই প্রধান। এবং আমি প্রথমে কাজলের কাছে আসবো। কাজল, একদম শুরুটা যদি ধরি, যে এরকম মনে হলো কেন যে আমি জানি আমি কাজলের সঙ্গে এক স্কুলে পড়েছি, তখন যে ছোটবেলায় যে খুব কবিতা পড়তিস বা বলতিস, আমি তুই বলে ফেলবেন, সেটা মনে হতো না। কিন্তু এইটা যে কবিতা পড়বো, কবিতা আবৃত্তি করব, এইটা সেই সময় কৃষ্ণনগর শহরে কিন্তু সেরকম কিছু চল আমাদের ছিল না। নাটক করতেন লোকে এবং তা সেই সময় কিছু পাঠ করতেন, দু একজন হয়তো কবিতা পাঠ করতেন। এইটা কি করে মনে হলো যে আমি একটা এরকম আবৃত্তি করবো এবং সেটা লোক শুনবে এবং কবিতা গুলো, আমাদের তো কবিতা মুখস্থ করতে গেলেই বিরাট মনে হয় যে কি করে বলবো, সেটা কি করে এলো মনে হলো? না, এটা একটা বেশ এর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে মানে শৈবালের সঙ্গে আমি একসঙ্গে পড়েছি কলেজিয়েট স্কুলে। তখন আমি নিরীহ গো ব্যাচে ছিলাম, একদম নিরীহ, খুব সত্যি কথা। এবং এত রোগা ছিলাম, এত রোগে ভুগতাম যে অন্যদিকে মন দেওয়ার মতন সক্ষমতা ছিল না। দু একদিন একটু মাঠে নেমে খেলা টেলা করার চেষ্টা করেছি, কিন্তু শারীরিক ক্ষমতা কুলায়নি। তা দেখলাম যে ওই রাস্তাটা আমার নয়, এটা হচ্ছে খুব সত্য। তো এই করতে করতে মাধ্যমিক পাশ করে গেলাম। মাধ্যমিক পাশ করার পরে আমি গিয়ে ভর্তি হয়েছিলাম বিজয়লাল, কবি বিজয়লালে। তখন তো বিজয়লাল এরকম ছিল না, বিজয়লাল তখন বিএড কলেজ হিসেবে তৈরি হয়েছিল, তো সেটা হয়নি বলে তখন ওইটা শিক্ষক শিক্ষণ কেন্দ্রের একটা এইচএস ইউনিট হিসেবে আমরা তখন ভর্তি হয়েছি। তো ওইখানে আসলে ওটা ছিল আমার একেবারেই এলাকার মধ্যে, যার ফলে কি হয়েছে যে সদ্য স্কুল পাশ করে যাওয়ার পর উচ্চ মাধ্যমিকে গিয়ে একটা কলেজ ভাব পেয়েছি। পাওয়ার ফলে অত্যন্ত যা বলে, যেটাকে বলে হচ্ছে যে ইনস্টিটিউশনের মধ্যে বেশ একটু মাতব্বর হয়ে ওঠার একটা বিষয় ছিল, সুযোগও ছিল লোকালিটির মধ্যে বলে। তো এর ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, যে সমস্ত মাস্টারমশাইদের একটা নজরে পড়ে যেতাম, যে সব যত রকম দুষ্টুমি করা যায় বা যা যা কিছু সবকিছুর জন্য আমাকে দায়ী করা হতো। এরকম করতে করতে সব ক্ষেত্রেই দেখলাম যে আমি তো অপরাধী হয়ে যাচ্ছি সব ব্যাপারে, এরকম হয়ে যাচ্ছে। আমি করিনি, কিন্তু আমাকে হচ্ছে না। আমি এরকম হতে হতে আমি চোখে পড়ে গেলাম আমাদের যিনি বাংলা পড়াতেন, আমাদের সুকান্ত ত্রিবেদী, আমার মাস্টারমশাই। তা সুকান্তর কাছে বাংলা যেমন শিখেছি, তেমন ওইখানে তিনি হঠাৎ করেই আমাদের বিজয়লালের একটা অনুষ্ঠান হবে, বার্ষিক অনুষ্ঠান, এই হিসাবে উনি আমাকে একাধিক জায়গায় প্রয়োগ করলেন, যে সে আবৃত্তি থেকে আরম্ভ করে নাটক পর্যন্ত। আমি আমার জীবনে প্রথম নাটক করতে উঠছি বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্র, আমাকে সেই জায়গায় উনি প্রয়োগ করলেন। আবৃত্তিতে উনি যে করেছিলেন, স্ক্রিপ্ট করেছিলেন, সেই স্ক্রিপ্টের কিছু কিছু অংশ বলার জন্য না, বলার জন্য হতে পারে, সেটা উনি সেইভাবে ভেবেছিলেন হয়তো। এই যে একটা প্রথম শুরু হলো, এটা কিন্তু আমার শুরু। এটা সাল হিসেবে বলতে গেলে 1978-79 সালে এরকম সময় হবে।
সেইখান থেকে শুরু হলো। তার আগে তো ওই সিলেবাসের যে কবিতা, সেই কবিতা পদ্য তখন তো কবিতা ব্যাপারটা ছিল না, আমরা যেটা বলতাম সেটা পদ্য বলা। তো আবৃত্তি ওটাকে বলা যেত না। ওই জায়গা থেকে ওই সুকান্ত বাবুর কাছেই খানিকটা তালিম পাওয়া গেল যে কবিতাটা পদ্য থেকে কি করে আবৃত্তিতে নিয়ে যেতে হয়, এটা উনি হাতে ধরে শিখিয়েছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা প্রশ্ন না করে পাচ্ছি না যে একটা দীর্ঘ মুখস্থ ব্যাপার থাকে। এইবার একটা বড় কবিতা মুখস্থ করছি যেটা স্কুলে আমরা করিনি, সেটা এবার এখানে এসে করতে হবে সুকান্ত মানে চাপে পড়ে, সেটা পাচ্ছি না। হ্যাঁ, আমি করতে বাধ্য হচ্ছি। এবং এটা একটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে যে সুকান্ত আমাদের পড়াতেন, যে বাংলা পড়াতেন, তিনি ভালো পড়াতেন, শুধু তাই নয়, তিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, যার ফলে ওনার যে কোনো কথাই আমাদের কাছে প্রায় বেদ বাক্যের মতন ছিল। হ্যাঁ, খুবই ভালো মানুষ, আমার জীবনে দেখা আমার মাস্টারমশাইদের মধ্যে খুবই ভালো মানুষ। তো তিনি বলা যেতে পারে যে কবিতার প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গাটা উনি তৈরি করে দিয়েছিলেন। এবং তারপর থেকে আমি আর কবিতা ছাড়া অন্য কিছু ভাবিনি। আর আরেকটা এর প্রশ্নটার একটা খুব সহজ উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে আমি গান গাইতে পারি না বলে কবিতা। এটা মজার উত্তরটা খুব, গান গাইতে করতে খুব ইচ্ছা। এই প্রসঙ্গে একটা গল্প বলবি, অপ্রাসঙ্গিক কিনে জানি না, সেটা হচ্ছে আমার গান গাইতে খুব ইচ্ছে করে সবার মতো, এবং সেটা রবীন্দ্রনাথের গান, এবং গীত বিদ্যান্তের পরে গানগুলো একটু মনে থাকে। এবার আমার মা ভালো গান করে, তা আমি বিকেলবেলা প্রতিদিন 1 ঘন্টা মার সাথে বসি। তা মার কাছে গিয়ে দেখলাম একটা জায়গায় সুযোগ, মার কাছে গিয়ে গানটা করে, অন্য জায়গায় করলে বাথরুমে করলেও তারা মানে আমার স্ত্রী বা কেউ গানটা বন্ধ করবো, এটা হচ্ছে না, বাজে গান বাজে হচ্ছে, বা ভাইঝি এরা যারা থাকে। তা মার কাছেই করে মা একদিন বললো, অনেকদিন শোনে মা, তারপর একদিন কোথায় ধৈর্য না রাখতে বললো, শোন একটা কথা বলি, ঈশ্বর তোকে সব দিয়েছে, গানটা বুঝিস, গানটা করিস, কিন্তু তোমার সুরটা দেয়নি। আমি মা এত দুঃখ দিলে কি বলবো, নির্দিদায় গানগুলো করতাম, আমরা তুই করিস কিন্তু সুরটা তো হয় না। এখন ঠিক আছে, করা যাবে, আমি ভাবি সুরটা তো হয়। এই তুমি যে গান গাওয়ার কথা বললে, মানে আমার জীবনের একটা খুব লজ্জাজনক অভিজ্ঞতার কথা তোমাকে বলি। মানে আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গে আলাপ এই আবৃত্তির সূত্রে। মুড়াগাছায় একটা কম্পিটিশনে আমরা আবৃত্তি করতে যাচ্ছি, ওখানে রাত্রিরে হতো কম্পিটিশন, আর রাত্রিরে যাওয়া মানে সেখানে থাকতে হবে। তো তুমি জানো ওর নাম শুক্লা বসু, ওর বাড়ি পেটুয়াডা হইতে। আমরা দীর্ঘদিন একসঙ্গে আবৃত্তি করেছি, মানে বিয়ে করা 10 বছর আগের থেকে যোগাযোগ, পরে বিয়ে করেছি। তো ওই মুড়াগাছা স্টেশনে নেমেছি, এবারে রিক্সায় করে যাব, দুজনে যাচ্ছি, অন্যরা আগে চলে যাবে। কি যেন একটা আমাদের অনুষ্ঠান ছিল, সেখান থেকে ফিরে যাচ্ছি, তখনও কিন্তু ওই ভালোবাসাটা তৈরি হয়েছে, কিন্তু ঠিক মতো যে পাকেনি আর কি। তো আমার মনে পড়ছে, মানে যেতে যেতে আমি কখন ওকে পাশে বসিয়ে বোধহয় কি একটা গান টান করেছিলাম। মানে সেটা এত খারাপ আমি পরে বুঝেছি আর কি, কারণ সে অনেকের কাছে আমার এই গান গাওয়ার গল্পটা বলেছে যে এত কুৎসিত গান আর কোনোদিন শোনেনি। পরে শুনেছি অন্যদের কাছে। তো যাই হোক, ঘটনা তুই ভেবেছিস ইমপ্রেস হচ্ছে, হ্যাঁ মানে আমি থেকে করে ফেলেছি, কোনোদিন গান গাইনি, কিন্তু সেই মুহূর্তে করে ফেলেছি, এত কাছে পেয়েছি। আর ভাবছিলাম যে অনেক আবেগ প্রকাশ একটা জায়গা করার চেষ্টা, তো এখনো সেই গল্পটা না। আমি এবার প্রীতমের কাছে আসছি, আমরা মোটামুটি সমবয়সী। প্রীতম কাজল হচ্ছে, প্রীতমের ব্যাপারটা আরো কঠিন বলে আমার মনে হচ্ছে, কারণ প্রীতম কৃষ্ণনগর শহরেই বলতে পারি, কিন্তু তার চেয়ে 10-12 কিলোমিটার দূরে, অনেকটা 10-12 কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে। যদি গানটা খুব বর্ধিষ্ঠ এবং প্রাচীন, এবং তার একটা অন্য গানটারই একটা ব্যক্তিগত পরিচয়, কিন্তু সেই গ্রামে একটা গ্রামের ছেলে, কাজলের যেমন একজন ওই অঞ্চলের একটা স্কুল থাকার জন্য শহরেই সাহসটা পেয়েছিল, তোমার কি করে মনে হলো যে তুমি এই কাজটাই করতে ভবিষ্যৎ প্রফেশন হিসেবে নেবে এটা, যে এবং এটাই করলে তুমি সবচেয়ে ভালো করতে পারবে, এবং এটা কি করে? না, এই শুরুটা যখন করেছিলাম তখন তো আর এরকম ভেবে চিন্তে করা হয় না। তুমি গ্রামটার কথা বললে, আমি একটু গ্রামটার কথা বলি। সেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে বেলপুকুর, শ্রী চৈতন্যের মাতুলালয়, সচিমাতার জন্মস্থান, সেই হিসাবে সেই গ্রামটার একটা পরিচিতি আছে। একটু পণ্ডিত প্রধান গ্রাম আমার গ্রামে। আমি আমার ছোটবেলাতেও দেখেছি যে টোলের ভাঙা বাড়ি টাড়িগুলো আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন ওখানে পড়তে আসতো, ফলে একটা অন্যরকম একটা আবহ
ছিল এই গ্রামটার মধ্যে। তো আমার বাড়ির ঠিক সামনে, একদম আমার বাড়ি তার সামনে মাঠ, তারপরে একটা লাইব্রেরি আছে, 1928 তৈরি হয়েছে, বেলপুকুর সাধারণ গ্রন্থাগার। আর আমার গ্রামেই একটা ক্লাব ছিল, এখনো আছে, উজ্জীবনী বলে ক্লাব। তা ওই লাইব্রেরি এবং ওই ক্লাবের সহযোগিতায় প্রতি বছর 25শে বৈশাখ একটা প্রতিযোগিতা হতো, আবৃত্তির প্রতিযোগিতা। তো আমার মনে আছে আমি ক্লাস 4-এ পড়ি, প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, কবিতার নাম বীর পুরুষ। মা আমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, আর আমার মামারা আবৃত্তি করতেন, নাটক করতেন। মামার বাড়ি গ্রামেই, তো ওই মামা কবিতাটা শিখিয়ে দিয়েছেন। তা সেটা বলে আমি প্রথম হলাম, আমার ব্যক্তিগত ভালো লাগা তৈরি হলো সেই দিন। প্রথম কবিতা বললাম, আমি ফার্স্ট হলাম। আর ওই উজ্জীবনী ক্লাব নদিয়া জেলার নাট্য আন্দোলনের ইতিহাসে উজ্জীবনের একটা বড় ভূমিকা আছে, কারণ সেই সময় সেইখানে নাটক হতো নিয়মিত। ওই গ্রামে যিনি নাটকের পরিচালক ছিলেন সমদ পাঠক, তিনি এই কৃষ্ণনগরেও দীর্ঘদিন ছিলেন এবং এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির পুরোহিত ছিলেন তিনি, সমদ পাঠক। তারপর এখান থেকে চলে গেছেন, মারাও গেছেন। তিনি রবীন্দ্রনাথের 25শে বৈশাখ উপলক্ষে হবে সম্পত্তি সমর্পণ নাটক, তাতে তিনি আমার দাদু, আমার বাবা হলেন শিবপ্রসাদ লাহা, তিনিও দীর্ঘদিন নাটক করেছেন। আর আমি গোকুলের চরিত্র অভিনয় করলাম, তখন আমি ওই 4 ক্লাস এইরকম আর কি। সেটা বলতে পারো আমার জীবনের নাটক প্রথম। তারপর থেকে ওই পরিবেশ ছিল, একদম আমার মা গান করতেন, বাবা তবলা বাজাতেন, তো সেই থেকে আস্তে আস্তে সাহায্য করছে প্রচুর। তার জন্য এটা একটা কথা আমার মনে হয় যে এটা কাজল বলুক, তুমি বলবে, তোমরা এই শুরু করার আগে আমার অন্তত আমার একটা সমবয়সী হওয়ার জন্য একটু আমার ছোটবেলা থেকে মনে আছে যে আবৃত্তি চর্চা করেই শুধু তাদের নাম হচ্ছে, বা তারা শহরে বা গ্রামগঞ্জের লোক তার নাম জানে আবৃত্তি চর্চার জন্যই, সেই পরিবেশটা ছিল না, সেরকম কিছু ছিল। তোমরাই প্রথম দিকে, তার আগে আবৃত্তি করতেন অনেকে, কিন্তু সেটা না। তা এইটাও একটা ঘটনা কাজল, যে এইটাও এই যে আবৃত্তি চর্চা করবো আমি এবং সেখানে প্রচুর ছাত্রছাত্রী হবে, তাদের শেখাবো, এই জায়গাটা তো আগে উদাহরণ হিসেবে তো ছিল না কিছু। এটা মনে হলো কেন যে আমি এটা করবো এবং শেখাবো? সেটা কি এটা হতে পারে যে একটা ওর ক্ষেত্রেই বলছি, একটা বাংলা পড়া একটা স্কুলে, সেখান থেকে এটা মনে হয়েছিল যেরকম করা যেতে পারে ছাত্রছাত্রীর জন্য? বিষয়টা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এই মানে প্রত্যেকের উপরেই তার পরিবেশের একটা প্রভাব থাকে, এটা তো সবাই আমরা জানি, খুব ভালো করেই জানি। আমার ক্ষেত্রে আমার বাবা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল, মানে দীর্ঘকাল তিনি নাটকে অভিনয় করেছেন। বিদ্যুৎ পর্ষদের কর্মী ছিলেন। বিদ্যুৎ পর্ষদের ওদের যে ইয়ে হতো রিক্রিয়েশন ক্লাব, তার থেকে প্রতি বছরে ওদের নাটক হতো। আর আমিও ওই ছোটবেলা, খুব ছোট থেকে ওই নাটকের দর্শক, খুব ছোট থেকে নাটকের দর্শক। তো নাটক উনি করতেন, সেই সুবাদে নাটকের লোকজনকে মোটামুটি আমার পরিচিত সবাই ছিলেন। তারা দেখতাম তখন ওই কখনো কখনো কোনো নাটকের ফাঁকে বা নাটক শুরুর আগে নাটকের লোক যারা, তারা মঞ্চে দাঁড়িয়ে কবিতা বলতেন এবং সেই কবিতার মধ্যে আবৃত্তি বলতে আমরা যে জিনিসগুলোকে পরবর্তীকালে দেখেছি বা ভেবেছি বা বোঝার চেষ্টা করেছি, সেই ব্যাপারটা ওরকম ছিল না। ওখানে বোঝা যেত যে তিনি একজন নাটকের মানুষ, আমি কারো নাম করছি না। তো সেইটা আমরা শুনতাম, এইটুকুই শুনেছি, মানে তখন থেকে যেটা মনে হয়েছিল। এবং তারপরে আমার যেমন ইয়েতে আমি মঞ্চে ওঠা শুরু করি বললাম বিজয়লালে পড়ার সময় থেকে, তার আগে যেটুকু চর্চা ইত্যাদি করেছি বা হাতে খড়ি যাকে বলে, সেটা হয়েছে বাবার কাছে। সেটাও কিন্তু ওই নাটকের মানুষ হিসেবেই তিনি হাতে খড়িটা দিয়েছি, এটা বলতে হয়। কিন্তু আমরা যে জিনিসটা পাইনি তখন, আমাদের সামনে অনুসরণ করবার মতন কোনো ব্যক্তিত্ব আমাদের শহরে ছিল না, মানে বিশুদ্ধ আবৃত্তি করেন এরকম এটা ছিল না। যারা ছিলেন তারা অভিনয় করতেন, অভিনয়ের পাশাপাশি, কারণ এটাও আমরা জানি খানিকটা যে অভিনয় শিল্পটার সঙ্গে আবৃত্তির একটা যোগ আছে, মানে কণ্ঠ তৈরি করা, স্বরক্ষেপণের ব্যাপার, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আবৃত্তি একটা সহায়ক হয়ে উঠতে পারে। সেই কারণেই তারা এগুলো করতেন।
সেই জিনিসটার সঙ্গে আমরা পরবর্তীকালে যারা আবৃত্তি করা শুরু করি তাদের কিন্তু এইরকম ধরনের, মানে আমরা যে আবৃত্তি করতে যাচ্ছি কবিতা, একটা সময় যে বললাম যে কবিতাটাকে ভালোবাসতে শেখানো হলো আমাদের বাংলা ভাষায়, যারা আমাদের পড়াতেন বাংলা ভাষা সাহিত্য সেই সমস্ত মাস্টারমশাইরা, তারা সব দিকপাল মানুষ ছিলেন, এগুলো অস্বীকার করার তো কিছু নেই। আছে, আমি কৃষ্ণ কলেজে এসে পেয়েছিলাম অরুণ কুমার ঘোষ বলে আমাদের ভীষণ একজন ভালো মাস্টারমশাই, আমাদের অধ্যাপক ছিলেন। তিনিও, আমি জানি না কেন কোন সুবাদে, বাংলার মাস্টারমশাইরা আমাকে একটু পছন্দ করতেন। সেটা কি কারণে করতেন আমি বলতে পারতাম। আমার চেহারা কিন্তু মোটেই ভালো ছিল না যে চেহারার কারণে তারা আমাকে পছন্দ করবেন এরকম। তাই অরুণবাবুও আমি দেখতাম যে বিভিন্ন সময়ে এই আবৃত্তি বিষয়টিতে আমাকে যুক্ত করতেন কৃষ্ণকাল। এই যে বিষয়টা হলো, তখন কিন্তু আবৃত্তিকার হয়ে উঠবে বা এরকম কিছু, আমাকে একটা কিছু হতে হবে, আমার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, এসব ভাবনা কিন্তু আমাদের ছিল না, একদমই ছিল না। হ্যাঁ, আমরা কবিতা বলতাম কবিতা ভালোবেসে। এমন আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা আছে, কৃষ্ণ কলেজেই পড়ি, তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের ওই ইয়ে হচ্ছে কি বলে পাসের জন্য, সেকেন্ড ইয়ারে পড়ি না, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো। তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে গেলে তখন একটা পরীক্ষা হতো, কলেজের পরীক্ষা হতো, পরীক্ষা দিতে হতো। তো সেদিনকে আমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল, আর ওদের ধুবুলিয়াতে সেদিনকে আমাদের একটা প্রতিযোগিতা ছিল। এবার আমি পরীক্ষা দিচ্ছি, দরজার পাশ থেকে এসে বাইরে বেরিয়ে করে করে ডাকছে, মানে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এবার আমাদের তো একটা বড় দল আছে বিভিন্ন জায়গাকার, হ্যাঁ, সব মিলেমিশে গিয়ে আমরা হাজির হতাম। আমাদের দলের বাইরে কোনো প্রতিযোগিতার পুরস্কার যেত না, আমাদের মধ্যেই সব। এই জন্য হচ্ছে কি, সে পরীক্ষা না দিয়ে অর্ধেক পরীক্ষা দিয়ে খাতা ফেলে থুয়ে চলে গেল, এরকম ঘটনাও ঘটেছে আমাদের। এটা ভালোবাসার জন্য, কবিতার জন্য, কবিতার প্রতি ভালোবাসার থেকে আমাদের এটা করেছি। আমরা কখনো ভাবিনি যে কবিতাটা আমাদের কাছে রুটি রুজির বিষয় হয়ে দাঁড়াবে, হ্যাঁ, বা এরকম ভাবনা, তখন সেই ভাবনার কোনো স্কোপ ছিল না, এটা ছিল না, সামনে কিছু এরকম দিশা আমাদের ছিল না যে এইটা পরবর্তীকালে আমার জীবিকা হতো। তোমার ওর যেমনটা হলো, ওর একটা বলছে যে আমার মাস্টারমশাই আমাকে কি দিল, তোমার ক্ষেত্রে এটা কি করবো? এইটা আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেব তখন কিন্তু আমি নিয়মিত আবৃত্তি করি এবং প্রচুর প্রতিযোগিতা করি, এবং প্রতিযোগিতা একটু দল বেঁধে যায়। যখন 11-এ পড়ি তখন আমি একটা আবৃত্তির জন্য সংগঠন করে ফেলেছি এবং নাটক করি, নাট্যম আবৃত্তি চর্চা কেন্দ্র। ওই ধুবুলিয়া কেন্দ্রিক যে সমস্ত ছেলেমেয়েরা আমরা আবৃত্তি করতাম তাদের মধ্যে আমি একটু সিনিয়র, তো তারা বলবে, আমাদের তো তখন কেউ দেখিয়ে দেওয়ার এরকম লোকজন ছিল না, সিনিয়র তুমি ওখানকার মধ্যে, এবং আমি যাদের কাছ থেকে একটু দেখিয়ে নিতে পারি, আমার গ্রামে সুশীল ভট্টাচার্য বলে একজন ছিলেন, ওই সবটা হচ্ছে ওই উজ্জীবনী ক্লাবে যারা নাটক করতেন, অচিন্ত ভট্টাচার্য ছিলেন, আমার মামা, তিনি কৃষ্ণনগরে এই তুহিনদার দলেও নাটক করেছেন, অসীম চ্যাটার্জি, তিনি একটু দেখিয়ে টিকিয়ে দিতেন। এবার আমি তাদের কাছ থেকে দেখিয়ে আবার ওদের কবিতাগুলো দেখাতাম। এবার আমরা একটু দল বেঁধে সবাই যেতাম। এই যে দল বেঁধে সবাই প্রতিযোগিতায় যাওয়া, এই যে ইন্ডিভিজুয়ালি নাম দেওয়া, তখন আমার মনে হলো আচ্ছা এটা যদি আমরা একটা নিজেরা সবাই মিলে একটা সংগঠন করে ফেলি যে আমরা নাম দেবো আমাদের, তাহলে বুঝতে পারছো যে আবৃত্তি সংগঠন, তার নাম হলো নাট্যম আবৃত্তি চর্চা কেন্দ্র। মানে আমি তখন নাটকের সঙ্গে একটু বেশি যুক্ত, তো সেইভাবে চলতে লাগলাম। আর 11-এ যখন পড়ি তখন আমি আবৃত্তি প্রতিযোগিতার অর্গানাইজ করছি, আশপাশের লোকজন আসছে আমাদের ওখানে প্রতিযোগিতা করতে, ওই প্রত্যন্ত গ্রাম বেলপুকুরে। তখন কিন্তু ধুবুলিয়ায় নেমে, কাজলদের যেতে গেলে ধুবুলিয়ায় নেমে হয় 5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে অথবা পায়ে টানা রিক্সা, এছাড়া কিছু ছিলই না যাওয়ার। আজকালকার মতো আজকে যারা করছে তাদের তো সবটাই হাতের মুঠোর মধ্যে, কোনো কিছু অসুবিধা নেই। এবং আমি যখন 11-এ পড়ি তখন প্রতিযোগিতার আয়োজন করছি, যারা বাইরে থেকে যাবে, তো ওখানে তো কোনো গ্রামের দোকান নেই যে খিদে পেয়েছে একটা কেক কিনে খাবে, তাহলে যারা প্রতিযোগিতা করতে আসছে, অংশগ্রহণ করতে আসছে, তাদের দুপুরে খাওয়ার ব্যবস্থাটা সেটা রান্না করছে আমার বাবা মা, খাওয়ার আয়োজন করছে তারা।
মানে একটা পারিবারিক সহযোগিতা আমি পেয়েছি। এবং আমি নিজে যেটুকু সেই সময়, তাহলে এই তখনই তার মানে কেউ আসতো শিখতে, হ্যাঁ সেইটা প্রফেশনাল কি করে। তারপরে আমি বেথুয়াডুবুরি এবং ধুবুলিয়াতে, বেথুয়াডুবুরিতে এই কারণে এই গল্পটা বললে আমার আবৃত্তি জীবন নিয়ে একটু বলার দরকার, সেটা হচ্ছে তখন টিবি হসপিটাল, ধুবুলিয়ার এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল ধুবুলিয়াতে, সেই ধুবুলিয়া টিবি হসপিটালে কর্মসূত্রে বিভিন্ন জায়গার মানুষরা এসে থাকতেন, সেখানে কোয়ার্টার ছিল। এই টিবি হসপিটালে যেহেতু বাইরে থেকে মানুষরা আসতেন, সেখানে আবৃত্তির চর্চা ছিল, গানের চর্চা ছিল, তারা কর্মসূত্রে এসেছেন। অশোক চক্র বলে একটা ক্লাব তৈরি হলো, তারা প্রতি বছর একটা আবৃত্তির প্রতিযোগিতা করত। রাত্রিবেলা সেই প্রতিযোগিতা হতো, কারণ সেটা তো তখন তো গ্রামের এন্টারটেনমেন্ট অন্য কিছু নেই। এখন যেমন দিনের বেলা একটা হল বুক করে একটা কম্পিটিশন হচ্ছে, তখন এসবের কোনো জায়গা নেই। সন্ধ্যে থেকে প্রতিযোগিতা হবে, বাইরে থেকে আসবে লোকজন। তো সেই প্রতিযোগিতাতে কিন্তু আমার কোনো পুরস্কার ছিল না, সেবার আমি পাইনি পুরস্কার। কিন্তু বেথুয়াডুবুরি থেকে 3 বোন তারা এসেছিল আবৃত্তি করতে, তার মধ্যে থেকে একজন পুরস্কার পেয়েছিল। এই যে প্রতিযোগিতায় এলো, তাদের সঙ্গে আমার একটু আলাপ হলো। তখন আবার একদিন প্রতিযোগিতা হবে, তার 15 দিন পরে আবার একটা অনুষ্ঠান করে পুরস্কার দেওয়া হবে। তখন তো আর ফোন নেই, পোস্ট কার্ডে চিঠি লিখে জানানো হলো যে অমুক দিন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। তো আমার নেই, আমি তখন 11-এ পড়ি। আমি ওই যে 3 বোন, তাদের মধ্যে একজনকে একটু বেশি ভালো লেগে গেল, তার মধ্যে যার পুরস্কার আছে সেই পুরস্কার নিতে আসবে, সেই জন্য আমি গেলাম। সেই দিন, সেইটা হচ্ছে শুক্লার সাথে আমার আবৃত্তির সম্পর্কিত আলাপের শুরু। সেই দিন আমরা ওখানে ঠিক করলাম যে শুক্লার বাড়িতেও একটা আবৃত্তির চলছিল, ওখানে তারক বেথুয়াডুবুরিতে থাকেও তারক মজুমদার বলে একজন ভদ্রলোক এখনো আছেন। ও যে সুকান্ত ত্রিবেদীর কথা বললো, যে স্যারের কথা বললো, সুকান্ত দাও বেথুয়াডুবুরিতে থাকেন। ওদের একটা সংগঠন ছিল, সুকান্ত দা, তারক দা। তার কাছে শুক্লা আবৃত্তি শিখতো মানে ওই একটা প্রতিযোগিতা থাকলে এইটা একটু দেখিয়ে দেন, এখন হবে না, পরে আসিস। 2-3 ঘুরে টুরে গিয়ে একবার গেল, তিনি 2বার বলে তুলে দিলেন। আমি তখন কৃষ্ণনগরে মিঠুদা, সুদীপ চ্যাটার্জি, আমাদের নীরদ বাবু, ওই একটা বড় কোনো কম্পিটিশন থাকলে খুঁজে খুঁজে মিঠুদার ঠিকানা জোগাড় করলাম, তার বাড়িতে গেলাম। এরকম আমি আবৃত্তি করি, এই কবিতাটা একটু বলতাম, আপনি যদি একটু দেখিয়ে দিতেন। খুব স্বাভাবিক। তিনি হয়তো বললেন, এখন তো হয় না বাবা, আমি অফিসে বেরোবো, তাহলে কবে আসবো। মানে অত দূর থেকে এসেছি, একটা কবিতা ওনার কাছে শুনবো বলে ফিরে চলে গেলাম, বুঝতেই পারছেন, আবার আসতে হবে একদিন। তো এলাম, তখন আমার মনে হচ্ছে আমার নিজেরা যদি এরকম ভাবে বসে একটা কিছু করতে পারে, আমাদের মতো করে করব। তখন আমি সংগঠনটা তৈরি করলাম। আমার মনে আছে আমি প্রফেশনালি যেদিন থেকে শুরু করলাম, তখন আমার স্টুডেন্টদের বেতন ছিল 3 টাকা। প্রথমে কজন স্টুডেন্ট ছিল? প্রথম ওই 7-8 জন ছিল, তার মধ্যে 3 টাকা। বাড়িতে শুরু করেছি না, একটা হচ্ছে বেথুয়াডুবুরিতে শুক্লার বাড়িতে, আর ধুবুলিয়া টিবি হসপিটালে প্রশান্ত বলে একটি ছেলে ছিল, তাদের বাড়িতে। তারা কিন্তু অনেক জুনিয়র আমার থেকে। এবার ওই 3 টাকা দিয়ে শুরু করলো অনেকে, কিন্তু পরের মাসে, 3য় মাসে দেখা গেল তার মধ্যে থেকে কমে গেছে, কারণ 3 টাকা তখন অনেকটা ব্যাপার, 3 টাকা। 79 সাল, হ্যাঁ, তখন অনেকটা ব্যাপার। তো যাই হোক, কেউ এলো, কারো মা বা বাবা হয়তো বললো যে দেখো, ও তো বলছে তুমি নাকি 3 টাকা করে নাও, তো এইটা তো আমি দিতে পারবো না, ওকে যদি একটু শেখাতে। না, ঠিক আছে, আসবে, কি আছে, আমরা অনুষ্ঠান করব, সেইটার একটা খরচ লাগবে, আমি 3 টাকা দিয়ে চাল কিনে নিয়ে যাবো না তো, তখন একটা অনুষ্ঠান করবো, এইগুলো জোগাড় করে আমার একটা অনুষ্ঠান করবো, আবার সেখানে ঠিক আছে, আসবে। এই করতে করতে আমরা তখন দল বেঁধে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম, নাট্যম আবৃত্তি চর্চা কেন্দ্র হয়ে গেল। সেটা ওখানে কিন্তু প্রসাদ করতাম করলাম আস্তে আস্তে। পরবর্তীকালে ক্ষেত্রে কি হলো? না, আমার ক্ষেত্রে তুই তো টিউশনি করতে শুরু করেছিস, আবৃত্তি তখন না, টিউশনি করতে শুরু করিনি আমি। মূলত আমার বিষয়টা হচ্ছে যে শেখানোর যে ব্যাপারটা, এটা ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে আবৃত্তি শেখানো যায়, এটা গাইড করা, এটা হচ্ছে আমার নিজস্ব বিশ্বাস। কারণ আবৃত্তি করতে গেলে বলছে দেখিয়ে দেয়া, আমি তো, আমার নামই তো চর্চা কেন্দ্র, আমরা সবাই মিলে চর্চা। কারণ হচ্ছে তো আবৃত্তির ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে আমার অনুভূতি, বোধটা এবং বোধ।
এগুলো দিয়ে কবিতাটাকে আগে আত্মস্থ করা, তারপরে সেই কবিতাটাকে আমাকে স্বরক্ষেপণের মাধ্যমে অন্যের কানে পৌঁছে দেওয়া। এইটাকে যদি আবৃত্তি হিসাবে আমরা দেখি, তাহলে এই যে আমার অনুভূতি, আমার উপলব্ধি, আমার বোধ, এইটা কখনো আমি অন্যকে শিখিয়ে দিতে পারবো না। আমার ব্যথা লাগলে আমি কতটা ব্যথা পেয়েছি এবং কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করব, সেটা কেবলমাত্র আমার, সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে মিল হবে এটা ভাবা ঠিক না, এটা হতে পারে না। ঠিক সেই রকম ভাবেই যে কবিতার ক্ষেত্রে আমি একটা জিনিস বারবার করে বলার চেষ্টা করি, যে কবি একটা ভাবনা থেকে, তার একটা ভাবনা কবিতার মধ্যে তিনি ধরে দিয়েছেন। এবার কি হচ্ছে, যে কবি কি ভাবনা নিয়ে কবিতাটা রচনা করলেন সেইটা হুবহু আমি বুঝে ফেলবো, এইটা কিন্তু খুব সময় সাপেক্ষ এবং প্রায় দুঃসাধ্যও বলা যায়। তা না হলে পারে একটা কবিতার এরকম 29টা ব্যাখ্যা, এটা হতে পারত না। 29 জন মানুষ একটা কবিতার 29টা ব্যাখ্যা দিচ্ছে, ঠিক, এটা তো হতে পারতো না। তার মানে কি, কবিতাটার কি উদ্দেশ্য নিয়ে, কি ভাবনা নিয়ে কবি লিখেছিলেন, বা কবি তখন কোন বোধের দ্বারা পরিচালিত হয়েছিলেন, সেটা হুবহু আমি বুঝে ফেলবো, এটা হতে পারে না। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, কবি কবিতাটা রচনা করে একটা পরিধি তৈরি করে দিয়েছে, আর কবি মাঝখানে বসে আছেন, কবি বোধটা নিয়ে মাঝখানে বসে আছেন। আমার যাত্রাটা পরিধির থেকে ওই বোধের যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে। এবার আমি কতখানি তার কাছে গিয়ে পৌঁছতে পারলাম, এটাই হচ্ছে আমার অনুশীলন। এই অনুশীলনটা যদি আমি ঠিকঠাক করতে পারি, তাহলে পারে আমি আমার বোধের দ্বারা উন্নীত হতে পারবো কবির কাছাকাছি, এবং সেই জায়গায় উন্নীত হলে তবে কবির ওই কবিতাটা আমি অন্যের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবো। এটা হচ্ছে বিষয়। তোমার কাছে কোনো ছেলে মেয়ে শিখতে এলো না? না, এলো না তা নয়। আমার কাছে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে আমরা প্রথমে প্রীতম যেটা বললো যে ওরা নাট্যম করেছে, আমরা ওখানে নাট্যমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছি। হ্যাঁ, আমি বললাম যে দলবদ্ধভাবে আমরা যেতাম, আমাদের বিশাল দল তো অনেক ছিল। এবার আমরা যখন শান্তিপুর যেতাম, প্রীতম, হরপ্রসাদ, মনে আছে, এরা রবীন্দ্র আমাদের লিডার, সবার চেয়ে সিনিয়র, সবার আমরা পিছনে পিছনে সবাই যেতাম। সে অনেকজন, হ্যাঁ, মানে 20-22 জন। বললাম যে আমাদের গ্রুপের বাইরে কোনো পুরস্কার যে জানো আমরা, হ্যাঁ, সব আমাদের মধ্যে থাকতো। তো বিভিন্ন বিভাগে সব অংশগ্রহণ করতো। মানে এমন ঘটনাও ঘটেছে যে মানে একটা জায়গায় গিয়ে আমরা সব বিভাগেই অংশগ্রহণ করেছি। আমাদের কেউ না কেউ আছে সব বিভাগে, যার ফলে কোনো বিভাগ থেকে আমরা খালি হাতে ফিরি। মানে শান্তিপুরে কম্পিটিশন হচ্ছে, পুরস্কার কিন্তু শান্তিপুরের কেউ নেই, সবটাই আমরা নিয়ে চলে। তখন কাজলের আলাদা সংগঠন, আমার আলাদা সংগঠন, রবীন্দ্রের আলাদা সংগঠন, ব্যাপারটা কিন্তু এইরকম নেই। না, এটা ছিল না তখন, কিন্তু এইটা নেই। তখন আমরা এই দিক থেকে যাচ্ছি, সবাই একটা দল, এবং যে কোনো কম্পিটিশনে গিয়েই এই শ্যামলিদি ছিল, এই কমন মুখ। এই যে বিদ্যুৎ হালদার, এখন প্রদ্যুতের বোন গৌরী, এটা কিন্তু সবাই আমরা একসঙ্গেই যেতাম প্রতিযোগিতা করতে। বিপাশ, হ্যাঁ। এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা পরবর্তীকালে, মানে কলেজ ছাড়ার মুখে মুখে, সেই সময় আমরা কৃষ্ণনগরে এরকম একটা সংগঠন তৈরি করেছিলাম, এবং সেই সংগঠন করার ক্ষেত্রে উদাহরণ আবৃত্তি চর্চা কেন্দ্র বলে নাম দিয়ে আমরা করেছিলাম। আমরা শ্রীরামকৃষ্ণ পাঠাগারে আমরা বসতাম, এবং সেখানে শুধুমাত্র কৃষ্ণনগর না, বাইরের সবাই অনেকেই আসতো। আমরা এটা কিন্তু শুধুমাত্র ওই চর্চা করার জন্য। আমরা বলতে আমি ছিলাম, বিপাশ ছিল, বাসব ছিল, বিদ্যুৎ হালদার ছিল, প্রদ্যুৎ ছিল, মোনালিসা, যে বললাম মোনালিসা সরকার, মানে এখন সরকার, মোনালিসা রায় ছিল, ও ছিল। আমাদের আবৃত্তি করতেন না, কিন্তু আমাদের সঙ্গে থাকতেন প্রবীর সরকার বলে একজন, হ্যাঁ, প্রবীর দা, আমরা প্রবীর দাদা বললাম, আমাদের সিনিয়র অনেক। প্রবীর দা ছিল, শ্যামলী, ওর নাম হচ্ছে পালিত, শ্যামলী পালিত ছিল, এরকম সব অনেকজন। মানে সবাই মিলেই আমরা বসতাম প্রতি ইয়েতে, একটা ওরকম শনিবার বা রবিবার, এরকম আমার এখন খুব ভালো মনে নেই, ওরকম বসতাম সকলে মিলে, সবাইকে কবিতা শোনাতাম আমরা, এর কবিতা ও শুনতো, ওর নাট্যমের নাই যুক্ত ছিল, এটা প্রথম এক্সাম্পল দিতে যে স্থাপন করলি যে আমরা করতে পারি, আমরা একটা জিনিস করতে পারি, এটা একটা উদাহরণ হিসেবে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা বেশি দিন চালাতে পারিনি। তারপরে বোধহয় বিপাশ সংগঠনটা নিয়ে গেল, ওর নিজস্ব একার সংগঠন হয়ে গেল, উদাহরণ।
বাস ইয়ে করলো, তারপরে আমরা আস্তে আস্তে সব বিচ্ছিন্ন হয়ে গেলাম বিভিন্ন জায়গায়। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা হলো, তারপরে আমি ইয়েতে চলে গেলাম, ওই কি বলে কৃষ্ণনগর শিশু উদ্যান। কৃষ্ণনগর শিশু উদ্যানে তখন অনেক অনুষ্ঠান ইত্যাদি হতো। তো ওইখানেই আমাকে বললো যে এখানে বাচ্চাদের একটা ক্লাস করাতে হবে, এটা হচ্ছে প্রথম ক্লাস করাতে হবে। তো আমি ক্লাস করাবো? বললো হ্যাঁ। আমি পারবো? বললো হ্যাঁ নিশ্চয়ই পারবো, পারবে না কেন, তুমি কবিতা বলছো বলছো। তো ওখানে কিছু ছোট ছোট ছেলে মেয়েরা আসতো, একেবারে মানে ছাত্র প্রাইমারি সেকশন এরকম। পরের দিকে দু একজন বড় টড় এসেছিল। যাই হোক, ওখানে প্রায় 96 সাল পর্যন্ত আমি, এটা তো প্রায় 84 সাল থেকে 96 সাল, তখন শিশু উদ্যান, তখন ওই শুক্লো ওইগুলোর একটা নষ্ট হয়ে গেছে। শিশু উদ্যান, শিশু মেলা, তারপরে সব পেটি আসর, এগুলো সব জায়গায় ছিল, ওইখানেই সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন এই কালচারটা নেই। ওইটাই হচ্ছে আমার প্রথম শেখানোর ব্যাপারটা। তারপরে যে জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে যে শেখানোর ব্যাপারটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে মানে উপরোধে ঢেকে দেওয়া, মানে চাপে পড়ে শেখাতে হচ্ছে। আমাকে দেখাতেই হবে, আমাকে শেখাতেই হবে। আমি প্রফেশনালি কোনোদিনই করিনি। এইভাবেই হয়েছে প্রফেশনালি আমি কোনোদিন। আমি শুনছি আকাশ তোর ছাত্র, নন্দিনী তোর ছাত্রী, এটা কিভাবে হয়েছে? দেখ, এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে একটা আমি একটু অস্বস্তিতে পড়ি, কারণ এরা তো সব বড় হয়ে গেছে অনেক। আমি কারোর নাম বলাটা আমার দিক থেকে আমি খুব জানি বলে বলবো। হ্যাঁ, আমি কখনো কারোর নাম, ওরা এখানে ওই অন ক্যামেরা বলে গেছে। হ্যাঁ, তারা যদি বলে তাহলে তো নিশ্চয়ই একটা কি বলবো, এটা ভালো। কিন্তু আমি কখনো বলতে চাই না, এই কারণেই বলি না। আমি কারোর কাছে কখনো বলি না একে আমি শিখিয়েছি বা ওকে আমি ছোটবেলায় দেখিয়েছি, আমি এরকম বলি না। কারণ হচ্ছে যে বলি না এই কারণেই যে দেখা যাবে আমি বললাম, সে হয়তো সে ব্যাপারটা ভালো মনে নিতে পারলো না। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা জগৎ তৈরি হয়েছে, প্রত্যেকেই বড় হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এই কথাটা তো বলতে কোনো দ্বিধা নেই যে আজকে যদি মনে হয় যে আমার কাছে সে 2 লাইন শিখেছিল বা 2 লাইন সে আমার কাছ থেকে দেখে নিয়েছিল, তারপরে সে এখন আমাকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে, এতে আমার দুঃখ হবে না, এতে আমার কোনো দুঃখ হবে না, বরং আমার ভীষণ আনন্দ হবে। সমস্ত মানে শিক্ষক না, এইটা আমি বলি, তোমরা দুজন, এটা কিন্তু আমি বলতে চাইছি যে আমি তো ওই সময় বড় হয়েছি এবং তাদের দেখেছি যে আবৃত্তি সেরকম শিক্ষা সেরকম ব্যাপার নেই, অনেকেই করতো এবং ব্যক্তিগত বাড়িতেই একজন করে আবৃত্তির টিচার থাকতে হয়, বাবা মা বা ভাই মামা কেউ একটা, কেউ তার নাটকের সঙ্গে যুক্ত, তারা শেখাতেন। সেইভাবে আমরা ছোটবেলায় বিভিন্ন কম্পিটিশনে গেছি। কিন্তু আবৃত্তিকে শেখাবে একজন মাস্টারমশাই করে যাবে, সেটা কিশোর শহরে যে সবাইকে আমি চিনি না, কিন্তু যে দুজনকে চিনি সেটা একটা প্রীতম আর একটা হচ্ছে কাজল, তাই জন্য দুজনকে আমি এখানে বসিয়েছি। এবং বেশিরভাগই লোকই সেটা আমি জিজ্ঞেস করছি যে এই অঞ্চলের যারা, তারা বলেছে আমরা কোনো নাম বলছে না, তোমাকে এই দুজনকেই করছে। আমি এমনকি তোমার দুজনেই পরিচিত, বিদ্যুৎ হালদারকে আমি জিজ্ঞেস করছিলাম যে কে আছে, বললো কাজল আর প্রীতম ছাড়া কাউকে মনে করছে না। বিদ্যুৎ হালদার মনে হচ্ছে সিনিয়র, কিন্তু উনিও তাই বলবো। আমি আবৃত্তি করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আবৃত্তিকে আমি সেইভাবে ওই একটা বেরিয়ে পড়ি, কিন্তু ওরাই দুজন আবৃত্তি নিয়ে গেছে শেষ পর্যন্ত। আবৃত্তিটাই ওদের মানে ভেতরে আত্মীকরণ করেছে এবং সেটা লোককে শিখিয়েছে বা নিজেরা করে গেছে, বা কেউ প্রফেশনাল হিসেবে নিজে। তোমার কথা বললো যে একদম আবৃত্তি ও জীবন, রোজগারটা আবৃত্তি। আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে পাগলামি করতে চলে এসেছি। কাজল যে কথাটা, এটা কেন আমরা সিভিল ইঞ্জিনিয়ার পড়তে গেলে কেন? ও আচ্ছা, একদম। এটা হচ্ছে যে সব বাবা মায়েরই তো স্বপ্ন থাকে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা, আমার মামারা তারা চেয়েছিলেন যে আমি ইঞ্জিনিয়ার হব। তো আমি বিপিসিতে ভর্তি হলাম। তো আসি যাই, কিন্তু ওই ইট কাঠ পাথর যে খুব একটা ভালো লাগে আমার এমন কিন্তু নয়। আমি খুব মাঝে মাঝেই কামাই করি, আর যেহেতু প্র্যাকটিক্যাল রয়েছে, মাঝে মাঝে বন্ধু বান্ধব খবর নেই, কিরে তুই আসছিস না, তো আমি তো কোনো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। তো দেখতে দেখতে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করলাম। এবারে চাকরির জন্য সব বন্ধু বান্ধব ইন্টারভিউ দিচ্ছি এখানে ওখানে। আমি তখন পুরোদস্তুর আবৃত্তিকার,
কিন্তু আমার মনে হলো যে চাকরি তো যা হবে একটু দূরে হবে, তাহলে তো আমার এই কাজটা হবে না। কিন্তু এখানে একটা গল্পের মতো শোনাবে বা বলতে হবে এখানে, যে একজন মেয়ে তোমার তখন পরিচিত, তোমার দুজনে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, চাকরি করলে তো সুবিধা হতো। হ্যাঁ, কিন্তু আমার তখন মনে হয়েছে যে বাইরে যদি যাই তাহলে এই যে এত ছেলে মেয়ে নিয়ে রোজ পাগলামি করছি তখন কিন্তু আমার এই সংসার করতে হবে, শুক্লাকে নিয়েই আবৃত্তি করছি বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এই জায়গাটা অতটা আসেনি। কয়েকদিন পর এই আমার এক বন্ধু, তাদের কলকাতাতে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, সে বললো চাকরি করবি আমার অফিসে। ভাবলাম, তো আমি তখন কিন্তু তার কথায় রাজি হলাম একটা কারণে, যে তাহলে কলকাতায় থাকতে হবে। সে বললো ওখানে কিন্তু থাকতে হবে। আমি চাকরি করতে গেলাম, চাকরি করে মাসের শেষে টাকা পাবো এর জন্য নয়, কিন্তু কলকাতায় থাকলে আমি রবীন্দ্র সদন এখানে ওখানে রোজ চাকরির শেষে অনুষ্ঠান শুনতে যেতে পারবো, যোগাযোগটা তৈরি হতে পারে। কিন্তু ঘটনাচক্রে আমি এমন একটা চাকরি পেলাম যেখানে আমাকে রাত্রির 1টা পর্যন্ত আমার বসের সঙ্গে থাকতে হলো। আমি কিন্তু গিয়ে সেই ফাঁসে আটকে গেলাম। আমি যে কারণে গেলাম, অনেক টাকা মাইনে দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আমি নতুন গিয়েছি। আমার যে বস, তিনি আমাকে কেন জানি না খুব ভালো লেগে গেল। তিনি পার্সোনালি তার বাড়ি, তিনি আমাকে ফ্ল্যাট দিলেন, ওখানে থাকার ব্যবস্থা করলেন, সবকিছু। কিন্তু আমি আসল যে কারণে গেলাম সেটা হচ্ছে না। তখন আমি কি করে ওনাকে এই বিষয়ে ইন্টারেস্টেড করা যায় সেইটার জন্য রাস্তা খুঁজতে লাগলাম। যে একটা মানুষের প্রচুর টাকা থাকলে কি হয়, কারণ সম্মান কিনতে চায়, খুব স্বাভাবিক, যা হয় বাস্তব ঘটনা। আমি দেখলাম ওনার কিন্তু একটা এইরকম একটা সফট কর্নার আছে। আমি তখন কলকাতায় গিয়ে যে সমস্ত একটু আধটু এখানে ওখানে গিয়ে পরিচিতি আগের থেকে ছিল, সেই অনুষ্ঠান ওখানে অ্যারেঞ্জ করে ওনাকে সভাপতি করে দিলাম। তখন তোমার মনে থাকবে যে ওই খাস খবর বলে একটা চ্যানেল ছিল, সেখানে কিছু বন্ধু বান্ধব কাজ করতো, তাদের আমার সবকটা অনুষ্ঠানই খাস খবরে তখন নিয়মিতভাবে দেখাতো। এবার আমার যে বস, তিনি অতিথি, তিনি তখন মানে আমার দেখা প্রথম লাল নীল হলুদ কালো ধুতি পাঞ্জাবি পরতেন, তিনি এই অনুষ্ঠানে গিয়েছেন। এবার ওই চ্যানেল দেখানো হচ্ছে, আমি বললাম যে স্যার এরকম আজকে দেখাবে। ওনার বাড়িতে বসেই দেখলাম টিভি, ওনার বাড়িতেই অফিসটা ছিল। এবার উনি ইন্টারেস্টেড হয়ে গেলেন, যা হয়। পরবর্তীকালে সবাই জানে সৃষ্টি প্রকাশন সৃষ্টি পরিবার বলে একটা বড়, আমরা মানে সারা পশ্চিমবঙ্গের লোকজন তখন সৃষ্টি পরিবারের অনুষ্ঠান করেছে। যত বড় আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী সবাই করেছে। হ্যাঁ, একটা ক্যাসেট কোম্পানি রয়েছিল। তো যাই হোক, তারপরে 14 বছর চাকরি করার পর ছেড়ে দিয়ে আবার সেই ব্যাক টু প্যাভিলিয়ন, এখন পাবলিক। তো বিয়েটা কি তো ওই সময়, ওই চাকরি পাওয়ার পরে তখন বিয়েটা করলাম। শুক্লা তখন ওখানে গিয়ে থাকতো এবং আমি শুক্লা। তাহলে এই যে দাম্পত্য, তখন কি সন্তান জন্ম গেছে? না, আমার সন্তান আমাদের বিয়ের প্রায় 7-8 বছর পরে। বিয়ার ডিসিশন না যে চাকরিটা ছেড়ে দেবো, এবার দুজন মিলে গিয়ে আবার ধাপ দেবো একটা ইয়ের মধ্যে। হ্যাঁ, ইতিমধ্যে হলো কি যে কলকাতায় আমি শুক্লা দুজনে থাকি। বাংলা একাডেমি তখন চাইলে পাওয়া যেত, এখন যেমন চাইলেই তুমি পাবে না, তারা ঠিক করে দেবে কবে তোমায় দেবে ডিমান্ড অনুযায়ী। তখন আমরা ওই বাংলা একাডেমিতে গিয়ে অনুষ্ঠানের আয়োজন করতাম। আমি শুক্লা নিজেরা হাতে লেখা পোস্টার, তখন তো আজকের মতো ফ্লেক্স ছিল না, তুমি পয়সা দিয়ে ফ্লেক্স দিয়ে শহর ছেড়ে দিতে পারো। নিজেরা আমি লিখতাম পোস্টার, আমি ধরতাম, শুক্লা আঠা লাগাতো, দুজনে গিয়ে লাগাতাম অমুক দিন অনুষ্ঠান। সবাই তো চেনে না, জানে না আমাদের, আমার তো খুব বেশি পরিচিতি নেই তখন। তো আমার মনে আছে রাজ্যের একজন বিখ্যাত শিল্পী, তাকে আমি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি এসেছিলেন, কিন্তু তার নামটা 3 নম্বরে ছিল। আমি তখন একটু সিনিয়রিটি অনুযায়ী সাজিয়েছিলাম, মঞ্চের যে ব্যানারে নাম ছিল, তিনি বিখ্যাত মানুষ, কিন্তু তার নামটা 3 নম্বরে ছিল। সিনিয়র হিসাবে সামনে দুজনের নাম রেখেছিলেন। তিনি খুব বকেছিলেন আমাকে যে আমি 3 নম্বরে, তুমি আমাকে জানো না। তো এইগুলো সব মেনে নিয়ে এই কাজটা করতে করতে তারপর একটা সময় মোটামুটি এটা সেটা তো ওখানে হয়ে গেল। তারপর ওই 14 বছর চাকরি করার পর শুক্লা একটা চাকরি পেয়ে গেল। আমার মনে হলো যে এই কাজটা আমার এইটা সুযোগ। এবার চলে আসলাম, আমি ফিরে চলে এলাম। এখন এইটাই আমার সারাক্ষণের ব্যাপার, এটাই ভালো লাগা, ভালোবাসা। তার জন্য সময় পেল এই অঞ্চলে এবং একটা বড় জায়গা দখল করে আছে। কাজলের একটা আমি এখানে এটাই বলবো যে
এই যে কবিতা শোনার লোক আমি তোমার কাছে পাইছি, একটা কবিতা পড়ো, যেটা এই অনুষ্ঠানটার একটা মাত্রা তো ঠিক করতে হবে, তোমার কাছে একটা কবিতা শুনি, সেটা ইয়ে হোক। শুনি। হ্যাঁ, তার আগে বলি যে এই শুধু এই অঞ্চলের কম্পিটিশন নয়, তখন ইন্টার কলেজ কম্পিটিশন হতো। আমি কাজল কিন্তু যেমন আমি বিবিসিতে পড়তাম, বিবিসি থেকে আমি গেছি বোধহয় সেন্ট পলসে কম্পিটিশনটা হয়েছিল আমার যেটুকু মনে পড়ছে। হারমা স্ট্রিটে বোধহয় সেন্ট পলস কলেজে কম্পিটিশনটা হয়েছিল। কাজল গেছিল গভর্নমেন্ট কলেজ থেকে, আমার বিবিসি থেকে আমি গেছিলাম। এরকমও দিনের পর দিন করেছি আমরা। ও তার আগে একটু বলে দেওয়া দরকার যে কাজল আমি শুধু কবিতা বলেছি একসাথে নয়, কাজল আর আমার মানে সবাই তো একটা সময় কবিতা লেখে, আমিও লিখতাম। আজকে সেই কবিতাগুলো পড়লে নিজেরই হাসি পায়। আমাদের কিন্তু যৌথ বইয়ে বেরিয়েছিল, কবিতার বই। সেই সময় বইটা আমি দেখেছি, বইটা বেরিয়েছি। যাই হোক, তখন মনে হচ্ছিল যে এরা লেখে, আমি লেখক হিসেবে লিখেছি, তোমার জানি সেটা। তোমার ছেলে দিয়ে সেটা অতটা জানি না, তুমি ভেতরে বলতে পারবো না। একটা কবিতা শুনি, তারপর অন্য কথায় আসবে। আসলে কবিতা বলার ক্ষেত্রে আমি একটা জিনিস মানে একটুখানি বোধহয় বলা ভালো, যে আমি আমাদের শহরে আমাদের রবীন্দ্র ভবন হচ্ছে আমাদের কাছে একটা বড় বিষয়, মঞ্চ আমাদের কাছে খুব বড় মঞ্চ। মানে আগে যে আমরা স্কুল কলেজে করতাম, কলেজে করেছি, এটা তো বড় বিষয় ছিল না। বিষয়টা হচ্ছে রবীন্দ্র ভবন মঞ্চ। রবীন্দ্র ভবন মঞ্চে আমি উঠবো, এটা এই বাসনাটা তো একটা সময় তৈরি হয়, এটা একটা সময় তৈরি হয়েছিল। তো সেই এটা এলো 1980 সালে, তখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর তখন কিন্তু কৃষ্ণনগর কলেজ নিয়ন্ত্রণ করতো রবীন্দ্র ভবন। যেহেতু ওদের জায়গা থেকে রয়েছিল, তখন তথ্য দপ্তরের হাতে ছিল না। এবার ওইখানে আমি প্রথম রবীন্দ্র ভবনে ওঠার সুযোগ পেলাম কৃষ্ণনগর কলেজের পক্ষ থেকে, এবং সেখানে ওই সাইক্লোস্টাইল করা একটা তালিকা, মানে কারা কারা অংশগ্রহণ করবে, মানে শহরের বিভিন্ন জন। সেটা ছিল হচ্ছে সম্ভবত নজরুলের তিরোধান দিবস, 29শে আগস্ট, এটা 1980 সালে এই প্রথম। এবং প্রথম আমার ওইখানে কবিতা বলবার জন্য দাঁড়ানো, এটা বেশ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। রবীন্দ্রভবনের মঞ্চের মাঝখানে একটা মাইক্রোফোন দিয়ে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমি প্রথমে বাঁ দিকে, তারপরে ডান দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো আমি একটা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি, দুদিকে পাড় দুটো অনেক দূরে, হ্যাঁ বহু দূরে তীর, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। পালিয়ে যেতে কোনো উপায় নেই। আর মানে এটা বরাবরই আমার একটা ঝোঁক ছিল, ওই একটু অন্য ধরনের কবিতা বলা। আমার আজও মনে আছে সেই দিনকে আমি বলেছিলাম যে কবিতাটা, সেটা হচ্ছে নজরুলের কামাল পাশা। হ্যাঁ, এটা যাই হোক একটা সময় পর্যন্ত বলেছি। এটা একটা অভিজ্ঞতা। আর একটা বিচিত্র অভিজ্ঞতার কথা বলে নিয়ে আমি কবিতাটা বলি। বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলায়। তো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটা মানে প্রচলিত পদ্ধতি ছিল যে প্রতি বছরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা হতো, আবৃত্তির এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হতো। ওই প্রতিযোগিতায় কেবলমাত্র প্রথম যে স্থান অধিকার করতো তাদের দুজনকে সুযোগ দেওয়া হতো 25শে বৈশাখ সকালবেলার অনুষ্ঠান। হ্যাঁ, জোড়াসাঁকো। তা আমি 2 বছর পড়ার সুবাদে আমি 2 বছর এই সুযোগ পেয়েছিলাম। তা প্রথম বছরের যে অভিজ্ঞতা, প্রথম কথা হচ্ছে 25শে বৈশাখ জোড়াসাঁকো মঞ্চে আমি কবিতা বলবো, ওখানে কারো নাম ঘোষণা হয় না। হ্যাঁ, কোনো নাম টাম কিছু ঘোষণা হয় না, মানে যার যার বিষয় আসে সে এগিয়ে গিয়ে দুপাশে দুটো ইয়ে থাকে, এইভাবে ছিল। এখনকার পদ্ধতি আমি জানি। তো গিয়ে আমি যে পাঞ্জাবিটা পরে গেছিলাম সেটা মনে হলো যে এক্ষুনি জল থেকে তুলে গায়ে দিয়েছি। হ্যাঁ, ভিজে ভিজে একেবারে পুরো যাচ্ছে তাই অবস্থা। আমি থরথর করে কাঁপছি।
আমি খুব সত্যি কথা বলছি। এটা আমার পাশে বসেছিলেন একজন বিশিষ্ট আবৃত্তিকার। তিনিও আসলে একটা সময় আমাদের মতন পথে নেমে অনেক কবিতা বলেছেন। তা তিনি বুঝতে পারলেন যে আমি খুব নার্ভাস হয়ে পড়েছি, খুব নার্ভাস হয়ে পড়েছি। তিনি আমার পিঠ চাপে দিয়ে আস্তে আস্তে বললেন, রাস্তায় দাঁড়িয়ে যারা কবিতা বলে তারা এখানে ভয় পাবে কেন? কোনো ভয় নেই, বলো। হ্যাঁ, তার হয়তো এই কথাটা মনে নেই, কিন্তু আমার স্মরণে আছে। তিনি হলেন রজত বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক এখন রাজ্য সভাপতি। তিনি আমার প্রথম পিঠ চাপে দিলেন, প্রথমবার। ওটা এতটাই ভয় পেয়েছিল, এই দুবারে বিরাট সাহস দিয়েছিল। হ্যাঁ, ওইটা পিঠ চাপ, ওইটা আমাকে খুব সাহস দিয়েছিল যে ওই পিঠ চাপে দেওয়া। তা থেকে আমি কবিতাটা বলতে পেরেছিলাম অন্তত। মানে আমার মনে হচ্ছিল যে জড়িয়ে যাবে, কথা বলতে পারবো। এই হচ্ছে আমার কবিতা বলার একটা অভিজ্ঞতা। যাই হোক, একটা কবিতা আমার নিজের একটা পছন্দের কবিতা বলি। আমি এটা বিভিন্ন সময়ে বলি, অনেকেই শুনেছেন এই কবিতাটা, তো সেটাই বলি। এটা আমার নিজের খুব পছন্দের কবিতা। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চির পেষণ যন্ত্রণা, ধুলি তলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে, বারংবার এ মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে।